আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক রহস্যময় বোর্ডিং হাউসে ভাইয়ের সাথে থাকতে আসে লিনা। তবে প্রথম রাত থেকেই সে বেশ অদ্ভুত জিনিস লক্ষ্য করতে থাকে। খাবারের পর প্লেটগুলোকে না পরিষ্কার করে একটা গুদাম ঘরে নিয়ে যাওয়া হতো। আসলে সকলের অগোচরে সেখানে ছিল এক ভয়ানক জিন, যে কিনা ওই হাউসে ভাড়া থাকা সব বাচ্চাদের আত্মা শুষে নিজেকে বাঁচিয়ে রেখেছিল, যার ফলে লিনা সহ বাকি সকলের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। সেই সাথে তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। এখন এই সব কিছুর পেছনে বোর্ডিং হাউসের মালিকের কি উদ্দেশ্য রয়েছে? কেনই বা সেই জিনকে প্রতিনিয়ত এই বাচ্চাদের আত্মা সঁপে চলেছে? আর যদি সে এই কাজে কখনো ব্যর্থ হয়, তাহলে তার পরিণতিও বা কি হবে? এই সব কিছু জানতে পারবো আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্পে। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার মালাং শহরের একটা বোর্ডিং স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে ইয়ামিন নামক একজন ছেলেকে দেখা যায়, যে কিনা তার বন্ধুর জন্য ফ্রাইড রাইস কিনে এনেছিল। তবে তার বন্ধু ববি কিছুতেই দরজা খুলছিল না। অনেকক্ষণ ধরে দরজায় নক করে ইয়ামিন এবার নিজে থেকেই ভেতরে ঢুকে আসে, যেখানে দেখা যায় ববি বিছানার এক কোণে চুপচাপ হয়ে বসে আছে, যেন সে কিছু একটা নিয়ে ভয় পাচ্ছিল। সে এখানে ইয়ামিনকে বলে আজ রাতটা তার সাথেই থাকতে। ইয়ামিন তাকে বোঝানোর চেষ্টা করে যে এই বোর্ডিং স্কুলটা আগের বোর্ডিং স্কুল থেকে ভালো। সে শুধু শুধু এই সব কিছু নিয়ে চিন্তা করছে। তখন ববি বলে তার খুব অদ্ভুত ফিল হচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন সব সময় তাদের উপর নজর রেখে আছে। তাই সে শুধুমাত্র আজ রাতের জন্য ইয়ামিনকে তার সাথেই থাকতে বলে। ইয়ামিনও এখানে রাজি হয়ে যায়। রাত 2টোর দৃশ্য আমরা দেখতে পাই, যখন কোনো একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায় ববির। সে ইয়ামিনকে ডাকার চেষ্টা করে, তবে ইয়ামিন তো গভীর ঘুমে ছিল। এই শব্দটা তাদের বোর্ডিং স্কুলের পেছন থেকে আসছিল, যে কারণে সে জানালা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে। বোর্ডিং স্কুলের পেছনে ছিল কলাবাগান, যেখানে সে কিছু একটা দেখতে পায়। পরক্ষণে আমরা দেখতে পাই ববি ঘরে ছিল না। ইয়ামিনের ঘুম ভাঙে পায়ে আঘাত লেগে। সে যখন দেখতে পায় ববি ঘরে নেই, তখন সে ববিকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এরই মাঝে সেও বাইরে থেকে আওয়াজ শুনতে পায় এবং জানালার কাছে গিয়ে দেখতে পায় কলাবাগানের ভেতর কেউ যেন মাটি খুঁড়ছে। টর্চ লাইটের আলোতে সে সেখানে ববিকে দেখতে পায়, তাই সে দ্রুত সেখানে চলে যায়। ততক্ষণে ববি সেখানে একটা বড়সড় গর্ত করে ফেলেছিল এবং পাগলের মতো মাটি খুঁড়েই চলেছিল। ইয়ামিন তাকে ডাক দিলে ববি তাকেও ভেতরে নামতে বলে এবং তাকে সাহায্য করতে বলে মাটি খুঁড়তে। ইয়ামিন ওই কবরের মতো স্থানে নামে তো, তবে সে বুঝতে পারছিল না যে ববি এটা কেন করছে। এরই মাঝে মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে একটা লাশ দেখা যায়, যার মুখ থেকে কাফনের কাপড় সরাতেই ববি দেখতে পায় এটা তো সে নিজে। এই ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ববির। তার চিৎকার শুনে ইয়ামিনেরও ঘুম ভেঙে গিয়েছিল। ববি তাকে বলে এই জায়গাটা নিরাপদ নয়। তার স্বপ্নে সে সংকেত পেয়েছে সে এখানে মারা যেতে চলেছে, যা শুনে ইয়ামিনও যেন ঘাবড়ে যায়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা লিনা নামক একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা জাকার্তা থেকে মালাঙে শিফট হচ্ছিল। এয়ারপোর্টে তাকে নিতে আসার কথা ছিল তার ভাইয়ের। এরই মাঝে তার মা তাকে কল করে। শুনতে না পারার কারণে সে স্পিকারে দেয়। ততক্ষণে তার ভাইও তার পিছে এসে দাঁড়িয়েছিল। সে এখানে তার বাবা মায়ের মধ্যকার কথা শুনতে পায়, যা শুনে তার ভীষণ খারাপ লাগে। কেননা তাদের মতে লিনার ভাই বেন একটা অপদার্থ। লিনার সাথে তারা সব সময় তার তুলনা করত, বিশেষ করে তাদের বাবা। যদিও লিনা তার ভাইকে অনেক বেশি ভালোবাসত। ভাই এই কথাগুলো শুনে ফেলার কারণে সে তার ভাইয়ের মুড ভালো করার চেষ্টাও করে। তবে বেন তার কথায় কোনো রকম গুরুত্ব দেয় না, বরং তাকে নিয়ে চলে আসে তার বোর্ডিং হাউসে। এই বোর্ডিং হাউসের দৃশ্যই আমরা শুরুতে দেখেছিলাম। এটি চালাতো এক দম্পতি, আস্ত্রী এবং ওরিও। এখানে আমরা দেখতে পাই বেন এবং তাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। বেনের জন্য তারা বাবা মা থেকে কোনো অংশে কম ছিল না, আর তারাও বেনকে ভীষণ ভালোবাসত। এখন বেন ওরিওর সাথে ভেতরে চলে যায় এবং আস্ত্রী নিয়ে যায় লিনাকে ভেতরে তার ঘরটা দেখাতে, যেখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে এই হাউসে বর্তমানে 10 জন ভাড়াটিয়া রয়েছে, যাদের মধ্য থেকে কয়েকজন আছে স্টুডেন্ট আর কয়েকজন আছে ওয়ার্কার। তারা সকলেই এখানে একটা পরিবারের মতো করে একত্রে থাকে। এখানে আস্ত্রী রিয়ানের সাথে লিনার পরিচয় করিয়ে দেয়। রিয়ান হলো আস্ত্রী এবং ওরিওর ছেলে। তারা 3 জন এই বাড়ির পিছের অংশে থাকে। এখানে আস্ত্রী এবং রিয়ান তাকে তার ঘর দেখিয়ে সেখান থেকে চলে যায়।
লিনার এখানে তার ঘরটি ভীষণ পছন্দ হয়। সে সবকিছু দেখছিল, এমন সময় সেখানে চলে আসে রিন নামক একজন মেয়ে। রিন এবং লিনা একই কলেজে পড়ে। রিন লিনার সিনিয়র। সে বেনকে আগে থেকেই চিনত, যার দরুন সে লিনাকে খুব সহজেই আপন করে নেয় এবং এই হাউসে থাকা বাকি সকলের সাথে একে একে পরিচয় করিয়ে দেয়। ইয়ামিন এবং ববি তো তখনও পর্যন্ত ওই স্বপ্ন নিয়েই ডিসকাস করছিল। ববি তো কিছুতেই এখানে থাকতে চাইছিল না। ইয়ামিন তাকে বোঝাচ্ছিল। তাদের এই কথা কাটাকাটি দূর থেকে লিনাও শুনতে পায়। তারা এই তর্কে এত বেশি ব্যস্ত ছিল যে তারা লিনার সাথে কোনো রকম কথাই বলে না এবং সেখান থেকে চলে যায়। তখন রিন আরও দুজনকে এনে তার সাথে পরিচয় করিয়ে দেয়। এই দুজনও একই কলেজেই পড়ে। রিন বলে বাকিদের সাথে আজ রাতে ডিনারের সময় তার পরিচয় হবে। তখন আমরা জানতে পারি যে প্রত্যেক সপ্তাহে একটা বিশেষ দিনে আশ্রি এবং ওরিওর পক্ষ থেকে তাদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয়। সকলে মিলে একসাথে ডিনার করে এবং আশ্রির এই রান্না খুবই সুস্বাদু। লিনা তো অবাক হচ্ছিল, এত কম টাকায় এত ভালো হসপিটালিটি সে কোথাও দেখেনি। রিনের মতে আশ্রি এবং ওরিও মন থেকে স্টুডেন্টদের সাহায্য করতে চায় এবং সে তাদেরকে খুবই ভালোবাসে। এই কারণেই এত কম টাকায় তারা এত সুন্দর ঘর, সেই সাথে খাবার দাবার প্রোভাইড করে। এখন ওই রাতে বাকিদের সাথে দেখা হয় লিনার। তারা সকলে একত্রিত হয়েছিল ডিনারে, যেখানে ববিকে জোর করে নিয়ে এসেছিল ইয়ামিন। ববি ভেতরেই যেতে চাইছিল না। সে তো তার কাপড় চোপড় গুছিয়ে এখনই বেরিয়ে যেতে চাইছিল, তবে ইয়ামিনের জোর করায় সে সেটা পারে না। এখন তারা সকলে ডিনার টেবিলে একত্রিত হয়, যেখানে আশ্রি সকলকে খাবার দিয়ে নিজেরাও খাবার নিয়ে নেয়। লিনা লক্ষ্য করে যে তাদের সবাইকে গরুর মাংসের একটা আইটেম দেওয়া হয়েছিল, যেটা আশ্রি, ওরিও এবং রিয়ান খাচ্ছিল না। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিন জানায় তাদের পরিবার ভেজিটেরিয়ান। আশ্রি শুধুমাত্র তার ভাড়াটিয়াদের জন্যই এই গরুর মাংসটা রান্না করে। এখন খাওয়া শুরু করার আগে আশ্রি প্রার্থনা করে। সে অন্য ভাষায় কিছু একটা পড়ছিল, যেটা বেশ অদ্ভুত লাগে লিনার কাছে। তখন রিন বলে যে আশ্রি সকলের সুস্থতার জন্য প্রত্যেক ডিনারের খাবারের আগে এই প্রার্থনা করে। প্রার্থনার শেষে এখন সকলে খাবার খাওয়া শুরু করে। সকলের কাছে এই খাবার খুবই সুস্বাদু লাগছিল, কিন্তু প্রথমবার মুখে দিতেই ববির শরীর খারাপ হতে শুরু করে। সে খাবার খেতে পারে না এবং এরকম একটা অস্বস্তি পরিবেশ ক্রিয়েট করার জন্য লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইয়ামিন ব্যাপারটা সামাল দেয় এটা বলে যে ববি সকাল থেকে কিছু খায়নি, তার শরীর খারাপ। একথা বলে সেও তাকে দেখার জন্য বেরিয়ে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় একটা ঘটনা ঘটার পরও সকলে বেশ মজার সাথে খাবার খাচ্ছিল, যেন এই খাবারের স্বাদ তাদেরকে ভুলিয়ে দিয়েছে সবকিছু। লিনার কাছে যে ব্যাপারটা অদ্ভুত লাগছে, এই জিনিসটা আস্ত্রীও লক্ষ্য করে। এখন খাওয়া দাওয়া শেষ করে সকলে বেরিয়ে আসছিল। আস্ত্রী এতগুলো প্লেট একা ধুবে দেখে লিনা তাকে সাহায্য করতে চায়, তবে আস্ত্রী বলে সে নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। রিনো এখানে তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছিল। এরই মাঝে লিনার মনে পড়ে যায় যে সে ডাইনিং হলে নিজের ফোনটা ভুলে রেখে এসেছে, যেটা নেওয়ার জন্য সে ভেতরে যায়। তখনই সে দেখতে পায় আস্ত্রী ওই প্লেটগুলো নিয়ে রান্নাঘরে যাওয়ার বদলে পেছনের দরজা দিয়ে বাড়ির বাইরে যাচ্ছে। সে একটু অবাক হয় এবং এটা চেক করার জন্য সে রান্নাঘরের জানালা দিয়ে বাইরে উঁকি মারে, যেখানে সে দেখতে পায় আস্ত্রী এই খাবারের প্লেটগুলো নিয়ে পেছনের স্টোর রুমে চলে যাচ্ছে। এরই মাঝে রিন তাকে ডাক দিলে সে এই ব্যাপারে খুব একটা মাথা না ঘামিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ববির শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল, তার জ্বর চলে এসেছিল। এদিকে রাতের বেলা নতুন জায়গায় ঘুম আসছিল না লিনার, তাই সে বেনকে মেসেজ করে যে সে তার সাথে এসে থাকতে পারবে কিনা। তখনই সে বাইরে থেকে আওয়াজ শুনতে পায় এবং বাইরে এসে দেখতে পায় ইয়ামিন একটা পাত্রে করে পানি নিয়ে যাচ্ছিল ববির কাছে। লিনা গিয়ে দেখতে পায় ববির অনেক জ্বর এসেছে এবং তাকে ঠান্ডা পানি দিচ্ছে ইয়ামিন, তাই সে তার পানিটা পরিবর্তন করতে যায়। এমন সময় ববি ঘুমের মাঝেই কথা বলতে শুরু করে যে তারা আমাদের উপর নজর রেখে আছে, এখন বাইরে গেলে বিপদ হবে, তারা সকলে মারা যাবে। ইয়ামিন এখানে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে এবং ববির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে বলতে থাকে ওই কলা বাগানে অনেকগুলো শয়তান রয়েছে, যারা মাটি স্পর্শ না করে হাওয়ায় ভেসে আছে। তারা এখানে থাকলে তারা সকলে মারা যাবে। একথা বলেই সে তখনই রেডি হয়ে বেরিয়ে পড়ে। তাকে কোনোভাবে আটকাতে পারছিল না লিনা এবং ইয়ামিন। সে তো উল্টে ইয়ামিনকেও তার সাথে যেতে বলছিল, তবে তারা মাত্রই এই বোর্ডিং হাউসে উঠেছে, তাদের অ্যাডভান্সও দেওয়া শেষ, তার কাছে যথেষ্ট টাকা নেই অন্য কোথাও শিফট হওয়ার। এরই মাঝে সেখানে আস্ত্রী এবং ওরিও চলে আসে।
তারা ববিকে এখান থেকে চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ববি তাদেরকে সরাসরি বলে দেয় যে এই জায়গাটা ভুতুড়ে, এখানে সে কিছুতেই থাকতে পারবে না। তখন আস্ত্রী তাকে বোঝায় যে আজ অনেক রাত হয়ে গিয়েছে, সে যদি যেতেই চায় তাহলে সে কালই যেতে পারবে, এছাড়া এই জায়গাটি ভুতুড়ে না। তবে ববি তাদের কোনো কথাই শোনে না, সে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। সে যাওয়া মাত্রই ওই হাউসের লাইটগুলো ফ্লিকার করতে করতে বন্ধ হয়ে যায়, পরক্ষণেই আবার লাইটগুলো জ্বলে ওঠে। এই ঘটনায় আস্ত্রী এবং অরিও রিয়ানকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। তারা দৌড়ে চলে যায় তাদের ঘরের দিকে। তাদের এই ব্যস্ততার কারণ লিনা এবং ইয়ামিন বুঝতে পারে না। তবে আমরা দেখতে পাই অসুস্থ রিয়ানকে। তার এত খারাপ অবস্থা দেখে তার বাবা মা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিল। ওই ঘরে থাকা একটা গাছকে আমরা শুকিয়ে যেতেও দেখতে পাই। রিয়ানের কি হয়েছে এবং এই অসুস্থতার কারণ আমরা আস্তে আস্তে জানতে পারবো। আপাতত পরদিন সকালে আমরা লিনাকে দেখতে পাই, যার অনেক বেশি পেটে ব্যথা হচ্ছিল, যে কারণে সে রিনের কাছে যায় ঔষধের জন্য। রিন নিজেও বেশ অসুস্থ ছিল। কাল রাত পর্যন্ত সে পুরোপুরিভাবে সুস্থ থাকলেও সকাল থেকে তার ভীষণ জ্বর। লিনাও এখানে তার অসুস্থতার কথা বলে। তখন রিন জানায় যে লিভিং রুমের ড্রয়ারে সকলের জন্য ঔষধ রাখা আছে, সে যেন সেখান থেকে ঔষধ নিয়ে নেয়। সেখানে গিয়ে সে দেখতে পায় ইয়ামিন এবং বেন বসে আছে। ইয়ামিন নিজেও বেশ অসুস্থ হয়ে পড়েছিল, সেই সাথে বেনের দাঁতে ব্যথা শুরু হয়েছিল সকাল থেকে। লিনা ঔষধ নিতে গেলে ইয়ামিন তাকে জানায় যে এখানে ঔষধ নেই, হয়তোবা অন্য কেউ নিয়েছে। এই ব্যাপারে সে যেন আস্ত্রীর কাছে জিজ্ঞাসা করে। এখানে অদ্ভুত ব্যাপার হলো সকাল থেকে সকলেই অসুস্থ হয়ে পড়েছিল। এখন লিনা চলে যায় আস্ত্রীর বাড়িতে, তবে অনেক ডাকাডাকির পরও সে আস্ত্রীকে খুঁজে না পেয়ে ভেতরে প্রবেশ করে, যেখানে একটা ঘর থেকে কিছু একটা পড়ার আওয়াজ আসছিল। কৌতূহলবশত লিনা দরজার কাছে এগিয়ে যায়। দেখা যায় অসুস্থ রিয়ানের পাশে আস্ত্রী বসে ওই মন্ত্রের মতো কিছু একটা পড়ছে, যেটা সে খাওয়ার আগে পড়ছিল। ওরিও এখানে লিনাকে দেখে ফেলে। লিনা যখন তার অসুস্থতার কথা বলে সে তাকে ঔষধ দিয়ে দেয় ঠিকই, তবে পরবর্তী সময়ে এইভাবে ভেতরে আসতে সে তাকে নিষেধ করে দেয়। লিনাও ব্যাপারটা মেনে নিয়ে বেরিয়ে যায়। রাতের বেলা লিনা বেনের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, যেগুলো তার হাত থেকে নিয়ে বেন তার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। ওই সময় লিনা বিড়ালের ডাক শুনতে পায়। এই বোর্ডিং হাউসে একটা পোষা বিড়াল ছিল। তার মনে হয় সে হয়তোবা বিপদে পড়েছে, তাই সে তার ডাক অনুসরণ করে তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় ওই কলা বাগানে। সেখানে যাওয়া মাত্রই সে দেখতে পায় এক ঝুলন্ত পচংকে, যাকে কলা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। মুহূর্তের মধ্যেই ওই পচং ভয়ানক আকার ধারণ করে এবং উড়ে এসে লিনার উপর হামলা করে। এর ফলে লিনা ভয়ে চিৎকার করে উঠেছিল, যা শুনে ইয়ামিন এবং বেন রুম থেকে বেরিয়ে আসে। এরই মাঝে রিনের সাথেও তাদের দেখা হয়। সে ওই চিৎকারের আওয়াজ শুনেছিল। তারা ওই চিৎকারের আওয়াজের পিছু করতে করতে কলাবাগানে গিয়ে পৌঁছায়। সেখানে বসে কাঁপছিল লিনা। বেনরা গিয়ে তার হুঁশ ফেরায়। সে তখনও পর্যন্ত অনেক ভয় পাচ্ছিল, ভয়ে যেন সে কোনো কিছু বলতেও পারছিল না। তাকে ভেতরে আনা হয়, যেখানে বেন কিছুতেই লিনার কথায় বিশ্বাস করতে রাজি ছিল না। তার মতে এই জায়গাটা একদমই নিরাপদ। সে 6 বছর যাবৎ এখানে রয়েছে, আগে কখনো এরকম কিছু ঘটেনি। এছাড়া ববি তো ভীতু ছিল, যে কারণে এই ধরনের কথাবার্তা বলেছে, আর লিনা ওগুলোকেই সত্যি মনে করতে শুরু করেছে। এখন এরপর রিন লিনাকে তার রুমে নিয়ে আসে এবং তাকে ঘুমাতে বলে। আজ রাতে রিন তার কাছেই থাকবে, এই আশ্বাস দিয়ে সে তাকে শুয়ে রেখে ওয়াশরুমে যায়, যেখানে শাওয়ার এরিয়াতে হাত পা ধোয়ার সময় হঠাৎ করেই পর্দা আপনা আপনি সরে যায়। সে টেনে দেওয়ার পরও আবারও একই ঘটনা ঘটে। এবার তো লাইটই বন্ধ হয়ে যায়। রিন এই ব্যাপারগুলোকে ইগনোর করছিল, এমন সময় সেখানে এক ভয়ানক পচংকে দেখা যায়, যে কিনা তার দিকেই তেড়ে আসে। রিন ভয়ে পর্দা টেনে সেখানেই লুকিয়ে পড়ে, তবে ওই পচং তখনও তাকে ভয় দেখাতে থাকে। তার চিৎকার শুনে লিনা তার কাছে ছুটে আসে। সে এক কোণে ভয়ে কাঁপছিল। সে যখন পচংয়ের কথা বলে তখন লিনা বুঝতে পারে যে সে বাগানে ভুল কিছু দেখেনি, এর মানে সত্যি এই জায়গাটা ভুতুড়ে। তাই তো এই ব্যাপারে কলেজে গিয়ে তারা দুজন আবারও ইয়ামিন এবং বেনের সাথে কথা বলে। বেন তখনও পর্যন্ত এইসব ব্যাপারে বিশ্বাসই করতে রাজি ছিল না, সে তো পচংয়েই বিশ্বাস করত না, যা দেখে রিন অনেক বেশি বিরক্ত হয়। লিনা আর কথা বাড়ায় না, বরং সে সরাসরি কথা বলে তার বাবার সাথে। সে তার বাবাকে যখনই বলে যে সে হাউস পরিবর্তন করতে চায়, তখনই তার বাবা অনেক বেশি রেগে যায়। সে মাত্র স্কুলে ভর্তি হয়েছে এবং মাত্র একদিনের মধ্যে সে হাউস পরিবর্তন করতে চাইছে।
যে ব্যাপারটা নিয়ে সে এত বেশি রেগে গিয়েছিল যে সে লিনার কোনো কথাই শুনতে চায় না। সে বেনের সাথে সরাসরি কথা বলে এবং এই সব কিছুর জন্য বেনকেই দায়ী করতে থাকে। ফলে বেন এবার লিনার উপরই রেগে যায়। সে বলে ছোটবেলা থেকেই সে যা কিছু করে সব দায়ভার বেনের উপর চলে আসে। এখনো পর্যন্ত সে তার জীবন শুধু কঠিনই বানিয়ে যাচ্ছে। লিনা তাকে বোঝাতে চাইছিল, তবে কিছুতেই ব্যাপারটা বুঝতে চায় না বেন। এখন ইয়ামিন এবং রিন তার কাছে আসে এবং বলে যে তাদের আগামী ডিনারে আস্ত্রী এবং ওরিওর সাথে কথা বলা উচিত। হতে পারে তারা এই ব্যাপারে কিছু জানে। আমরা ডিনারের দৃশ্য দেখতে পাই যেখানে রিয়ান উপস্থিত ছিল না। এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তার বাবা মা খোলামেলা কিছুই বলে না, বরং আস্ত্রী এখানে তাদেরকে রিকোয়েস্ট করে একটা সাহায্যের জন্য। তাদের এখানে 10 জন ভাড়াটিয়ার প্রয়োজন। ববি চলে যাওয়ায় তাদের অনেক অসুবিধা হচ্ছে, তাই তারা যেন সাহায্য করে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে আরেকজন ভাড়াটিয়া অ্যারেঞ্জ করতে। এখন খাওয়া দাওয়া শেষে তাদের দুজনের সাথে কথা বলে রিন, লিনা এবং ইয়ামিন, যেখানে রিন চাইছিল একজন ওস্তাদকে এখানে ডাকতে। তবে এই কথা শোনা মাত্রই আস্ত্রী ভীষণভাবে রেগে যায়। তার মতে এখানে অদ্ভুত কিছুই হচ্ছে না, এজন্য কোনো ওস্তাদকে ডাকার কোনো প্রয়োজনই নেই। কথাটি বেশ রেগে বলে সে। তখন লিনা তাকে অফার করে যে সে তাকে থালা বাসন ধোয়ার কাজে সাহায্য করতে পারে। তবে আস্ত্রী আরও কঠোরভাবে উত্তর দেয় যে তার অন্য কারোর কাজ পছন্দ না। আস্ত্রীর এমন ব্যবহারে অবাক হয়ে গিয়েছিল রিন। এতদিন ধরে এখানে আছে অথচ তার এমন ব্যবহার সে কখনোই দেখেনি। তখন লিনা তাকে খুলে বলে বাড়ির পেছনে থাকা ওই ঘরটির কথা, যেখানে আস্ত্রীকে সে গতবার ওই নোংরা প্লেটগুলো নিয়ে যেতে দেখেছিল। তাই তারা এবার বাইরে থেকে তার উপর নজর রাখে। তারা দেখতে পায় আস্ত্রী ওই নোংরা প্লেটগুলো নিয়ে ভেতরে ঢুকে যায়, আবার কিছু সময়ের মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসে। তারা বুঝতে পারছিল না যে আস্ত্রী ওই প্লেটগুলো নিয়ে কি করেছে। তাই তো কৌতূহলবশত লিনা এবং রিন সেখানে ছুটে যায় এবং দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। তখনই ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসতে থাকে, যা শুনে তারা বেশ ঘাবড়ে যায় এবং আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা না করে নিজেদের রুমে ফিরে আসে। তারা বুঝতে পারছিল না যে তারা সেখানে কিসের আওয়াজ শুনেছে। রিন তো তখনই যেতে চাইছিল আবারও চেক করার জন্য, তবে লিনা তাকে বোঝায় যে আগামীকাল তারা এই ব্যাপারে আস্ত্রীকে সরাসরি জিজ্ঞাসা করবে। আপাতত সে রিনকে রিকোয়েস্ট করে তার সাথেই আজ রাতও ঘুমানোর জন্য। রিন এতে রাজি হয়ে যায়। তবে এত সব প্রশ্ন মনে নিয়ে রিন কিছুতেই ঘুমাতে পারছিল না। তাই তো লিনা ঘুমিয়ে যাওয়ার পর সে একাই ওই স্টোর রুমে চলে যায় এবং সেখানকার তালাটি ভেঙে ভেতরে প্রবেশ করে। সে ভেতরে ঢুকে সবকিছু দেখছিল, এমন সময় পর্দা আপনা আপনি নড়ে ওঠে। সাহস করে সে ওই পর্দা সরিয়ে অন্য রুমে প্রবেশ করে। সেখানে কিছু না দেখে সে অনেকটা স্বস্তি পাচ্ছিল। এমন সময় সে দূরে ওই খাবারের প্লেটের ট্রেটা দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যেতেই সে একটা পচঙের মতো কিছু একটাকে দেখতে পায়, যার জিহবা অনেক লম্বা ছিল, যে কিনা ওই নোংরা প্লেট থেকে নোংরা খাবার খাচ্ছিল। সেটা রিনের উপস্থিতির ব্যাপারে জেনে যায় এবং উঠে দাঁড়ায়, আর এরপর হামলা করে রিনের উপর। রিন ভয়ে পড়ে গিয়েছিল, যার উপর ওই পচংটি এসে নিজের জিহবা ঢুকিয়ে দেয় রিনের মুখে। এরই সাথে দৃশ্যটি শেষ হয়ে যায়। পরদিন সকালে লিনা ঘুম থেকে উঠে রিনকে না দেখে তার রুমে যায়। সেখানে দরজা ধাক্কানোর পরও রিন দরজা না খুললে সে জানালা দিয়ে চেক করে এবং রিনের এই অবস্থা দেখে চিৎকার করে বাকিদেরকে ডাকতে থাকে। সকলে সেখানে এসে উপস্থিত হয় এবং দেখতে পায় রিন তো অলরেডি মারা গিয়েছে। তার লাশের এই অবস্থা দেখে বাকি সকলে হতবাক হয়ে গিয়েছিল। জানা যায় হার্ট অ্যাটাকের দরুন তার মৃত্যু হয়েছে, তবে হার্টের কোনো রোগ তার এর আগে ছিল না। এখন রিনের এই মৃত্যুতে লিনার মনে আরও বেশি সন্দেহ জেগেছিল। তাই সে পরদিনই ইয়ামিনকে সাথে নিয়ে চলে যায় আস্ত্রী এবং ওরিওর সাথে কথা বলতে। সেখানে সে তাদেরকে সরাসরি ওই স্টোর রুমের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওই স্টোর রুমে গতদিন লিনা এবং রিন কোনো একটা আওয়াজ শুনেছিল। এই ব্যাপারে প্রশ্ন করলে আস্ত্রী জানায় যে সেখানে ইঁদুর থাকতে পারে। তখন লিনা তার কাছে জিজ্ঞাসা করে যে সে কেন এটো প্লেট প্রতি রাতে সেখানে নিয়ে যায়। আস্ত্রী বলে সে সেখানে এগুলো রেখে দেয় এবং পরদিন ধুয়ে ফেলে। এই স্টোর রুমটিও বাকি স্টোর রুমের মতোই স্বাভাবিক। তখন লিনা বলে তার সন্দেহ রিন সেখানে গতরাতে একা একা গিয়েছিল এবং সেখানে সে এমন কিছু দেখেছে যার দরুন তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তবে আস্ত্রী এবং ওরিও এই ব্যাপারে একদমই সহমত ছিল না, তারা এই ব্যাপারে স্বীকারই করে না। তখনই ভেতর থেকে আওয়াজ ভেসে আসে, যা শোনা মাত্রই আস্ত্রী রিয়ানকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং সেদিকে ছুটে চলে যায়।
উরিও তাদের দুজনকে এখান থেকে তখনই চলে যেতে বলে সে নিজেও চলে যায় রিয়ানের কাছে। ইয়ামিন চলে যেতে চাইলেও লিনা আরও বিস্তারিত জানতে চাইছিল, যে কারণে সে চলে যায় রিয়ানের ঘরের দিকে। সেখানে যাওয়ার পর তারা দুজন দেখতে পায় অসুস্থ রিয়ানকে, যার পাশে বসে উরিও বলছিল যে তারা কিভাবে যে ঘরে মৃত্যু ঘটেছে সেই ঘরে কাউকে থাকতে দিবে, কেউ কেন ভাড়া নিবে। আস্ত্রী বলে তাহলে অন্য একটা ঘর বানাতে, তবুও দ্রুত সময়ের মধ্যে 10 জন ভাড়াটিয়া পূরণ করতে। উরিও বলে এমনটি তারা কতদিন ধরে চালাতে পারবে। আস্ত্রী বলে তাদেরকে চালিয়ে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এমন সময় উরিওর মনে হয় কেউ হয়তোবা লুকিয়ে তাদের কথা শুনছে। তবে সে পিছে তাকাতে তাকাতে ততক্ষণে লিনা এবং ইয়ামিন সেখান থেকে চলে এসেছিল। তারা বুঝতে পারছিল না যে রিয়ানের কি হয়েছে, কেন তাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে না আস্ত্রী এবং উরিও। আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে রিয়ানের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছিল, যে ব্যাপারটা নিয়ে তার বাবা মা দুজনই ভীষণভাবে চিন্তিত ছিল। তাই তো উরিও এবার নামাজ আদায় করতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সে আল্লাহর কাছে পানা চাইতে চাইছিল, যে ব্যাপারটা আস্ত্রীর ভালো লাগে না। সে উরিওকে আটকাতে চাইছিল, তবে পারে না। অন্যদিকে ইয়ামিন এবার ববির সাথে যোগাযোগের চেষ্টা করে। তার ফোনটি পড়ে ভেঙে গিয়েছিল, আর এই ব্যাপারটাও সে ববিকে জানায়। সেই সাথে জানায় রিয়ানের অদ্ভুত অসুস্থতার ব্যাপারেও। ওই রাতে নামাজ আদায় করে উরিও যখন বাড়িতে ফেরে তখন তার হাতে আমরা একটা পানির বোতল দেখতে পাই, যেটা লক্ষ্য করে লিনাও। সে ওই পানির বোতলটি নিয়ে চলে যায় ওই স্টোর রুমের দিকে, যা দেখে লিনা চুপি চুপি তার পিছু করতে আরম্ভ করে। তখনই সে আস্ত্রীর রান্নাঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে আসে। সে জানালা দিয়ে দেখতে পায় আস্ত্রী ইঁদুর কাটছে। এরকমভাবে ইঁদুর কাটা দেখে লিনা হতবাক হয়ে যায়। সে তখনই বেনকে এই ব্যাপারে বলার জন্য তার রুমে যায়। বেন এবারও তার কথা বিশ্বাস করতে চাইছিল না। লিনা তাকে বলতে থাকে যে তার সাথে গিয়ে দেখার জন্য, তবে বেন তো তার সাথে যেতেও রাজি ছিল না। যা দেখে এবার লিনা অতিষ্ঠ হয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন কখনোই তার কথা বিশ্বাস করে না, যার উত্তরে বেন বলে সে এখানেই থাকতে চায় আস্ত্রী এবং উরিওর সাথে, কারণ তারা তাকে তার নিজের বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে। এমনকি সে ইচ্ছা করে গ্র্যাজুয়েশনে ফেলও করেছে, যাতে করে লম্বা সময় ধরে সে আস্ত্রী এবং উরিওর সাথে থাকতে পারে। তাদের বাবা মা কখনো বেনকে বোঝেইনি, আর এই কারণে সে কিছুতেই এখান থেকে কোথাও যেতে চায় না। লিনা এখানে তার কষ্টটা বুঝতে পারে এবং তাকে বোঝায় যে তাদের বাবা মা কখনোই তাদের খারাপ চায় না। বেনের মা তো বেনকে এত বেশি ভালোবাসে যে সে নিজের ক্যান্সার হওয়ার কথাটিও তার কাছ থেকে লুকিয়ে গিয়েছে, যাতে করে বেনের মনের উপর প্রভাব না পড়ে। আর এইবারই যেন সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলে, যা শুনে বেন হতবাক হয়ে যায়। লিনা বলে সে নিজেও কখনো বেনের উপর বোঝা হবে এটা ভেবে এখানে আসেনি, বরং সে এসেছে একটা কাঁধ খুঁজতে, যেখানে মাথা দিয়ে সে সকল দুঃখ ভুলে যেতে পারবে। মায়ের এরকম অবস্থাতে তারা দুই ভাই বোনই আছে একে অপরের জন্য, যা শুনে বেন এবার নিজের ভুল বুঝতে পারে। লিনা তখন বলে যে সে মিথ্যা বলছে না, সে আস্ত্রী এবং উরিওর ব্যাপারে যা কিছু বলেছে সব সত্যি। এইবার যেন অন্ততপক্ষে বেন তাকে বিশ্বাস করে। অন্যদিকে আমরা জানতে পারি উরিও ওই বোতলে পড়া পানি নিয়ে এসেছিল কোনো এক ওস্তাদের কাছ থেকে, যেটা নিয়ে সে এবার ওই স্টোর রুমে প্রবেশ করে। সেখানকার লাইটে বেশ ঝামেলা দিচ্ছিল, ফ্লিকার করতে করতে সেটা ব্লাস্ট হয়ে যায়। ভয় পেলেও উরিও কোনো মতে নিজেকে সামলে নেয়। এরই মাঝে দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখন উরিও ওই শক্তিকে উদ্দেশ্য করে বলে যে সে কিছুতেই তাকে এখানে থাকা সকলের জীবন নিতে দিবে না। একথা বলে সে ওই শক্তিকে খুঁজতে আরম্ভ করে। বোতলের মুখ খুলে সে ওই শক্তিকে ডাকতে থাকে। তখনই পাশে থাকা একটা বস্তু আপনা আপনি নড়ে ওঠে। উরিও এতে করে ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় তার উপর হামলা করে ওই পচং, যে কিনা তার সামনে এসে তার উপর হামলা করে। উরিও এখানে নিজেকে কিছুটা সামলে দোয়া পড়ার চেষ্টা করে, তবে তার ঈমান এত বেশি দুর্বল ছিল যে সে কালেমার শাহাদাত পর্যন্ত পড়তে পারে না, যার ফলস্বরূপ এবার পচং তাকেও শেষ করে দেয়। পরদিন সকালে লিনার ঘুম ভাঙতেই সে আবারও ওই বিড়ালের ডাক শুনতে পায়। বেনও এটা শুনতে পারছিল। তার মনে হচ্ছিল এটা হয়তো বা কলাবাগান থেকে আসছে, তাই সে চলে যায় কলাবাগানে চেক করার জন্য। লিনা এর আগের বারও তো এরকম কিছুই করেছিল, যে কারণে সে বুঝতে পারে যে কিছু একটা হতে চলেছে। এদিকে বেন কলাবাগানে গিয়ে খুঁজতে থাকে ওই বিড়ালটিকে। এরই মাঝে আমরা দেখতে পাই পিছে ঝুলে আছে উরিওর লাশ।
যেটা দেখা মাত্রই বেন চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। তার চিৎকারের আওয়াজ শুনে বাকিরা সেখানে পৌঁছে যায়। আস্ত্রী যখন নিজের স্বামীর এই অবস্থা দেখে তখন সে প্রচণ্ড ভেঙে পড়ে। সে দৌড়ে গিয়ে ওরিওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এখন ওরিওর দাফনের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আস্ত্রী দূরে দাঁড়িয়েছিল, যে ব্যাপারটা চোখ এড়ায় না লিনার। বাড়িতে ফেরার পর তারা সকলে মিলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে শুরু করে। ওরিও এবং আস্ত্রী মুসলমান ছিল, কিন্তু তাদেরকে কখনো নামাজ আদায় করতে দেখেনি অন্য কেউ। সেই সাথে আজ যখন জানাজার নামাজ হচ্ছিল সেখানেও আস্ত্রী উপস্থিত ছিল না। তাদের কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। অন্যদিকে আমরা আস্ত্রী এবং রিয়ানকে দেখতে পাই, যারা কিনা ওরিওর মৃত্যুতে কাঁদছিল। বিশেষ করে রিয়ান মোটেও মেনে নিতে পারছিল না যে তার বাবা এইভাবে তাকে ছেড়ে চলে যাবে। বাকিরাও বুঝতে পারছিল না ওরিও কেন নিজেকেই নিজে শেষ করে দিবে। তখন লিনা ঠিক করে যে সে যে পচং দেখেছিল এই ব্যাপারটা বাকিদেরকে খুলে বলবে। সে সেটা বলতে যাবে, এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে যায়। ছেলেরা চলে যায় জেনারেটরের লাইন চেক করতে। তখন লিনা অনেক বেশি ভয় পাচ্ছিল। তার কাছে একজন মেয়ে আসে এবং বলে তার রুমে যেতে, সেখানে ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা রয়েছে। যাওয়ার সময় লিনা সেখানে থাকা ওই শুকিয়ে যাওয়া গাছটি লক্ষ্য করে। অন্যদিকে ছেলেরা চলে গিয়েছিল গ্যারেজের সামনে, যেখানে আস্ত্রীও আসে এবং তাদেরকে বলে ফিউজের লাইনটি চেক করতে। তারা ভেতরে গিয়ে সেটা চেক করে এবং অন করে দেয়, তবে সেটা বারবার আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিল। তারা যখন আবারও অন করে তখন সেটা জ্বলে, তবে লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করে। এরই মাঝে তারা তাদের পেছনে একটা ভয়ানক পচংকে বসা অবস্থায় দেখতে পায়, যেটা কিনা আস্ত্রীর দিকে তাকাতেই বাইরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। আস্ত্রী নিজেও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ওই পচংয়ের মুখ থেকে বেরিয়ে এসেছিল তার লম্বা জিহবা, যার মাথায় ছিল একটা খুলি, যেটা ভয়ানকভাবে এগিয়ে যাচ্ছিল ছেলেগুলোর দিকে। তারা আপ্রাণ চেষ্টা করছিল বাইরে আসার জন্য। এক পর্যায়ে দরজা খুলে তারা বাইরে চলে আসে। অন্যদিকে আমরা মেয়ে 4 জনকে দেখতে পাই, যারা এখন ছেলেদের নিয়ে চিন্তা করছিল, যে কারণে দুজন বেরিয়ে পড়ে চেক করার জন্য। যে দুজন বের হয়েছিল তারা হঠাৎ করে পিছে থেকে আওয়াজ শুনতে পায়, তবে সেখানে তো কেউই ছিল না। এখন তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়, এমন সময় সিঁড়িতে পোকামাকড় দেখতে পায়। সেই সাথে দেখতে পায় সামনে ঝুলতে থাকা পচং, যা দেখে তারা প্রচণ্ড ঘাবড়ে যায় এবং ওই ঘরে আবারও ব্যাগ চলে আসে। তারা ভয়ে কাঁপছিল। এদিকে দরজা ধাক্কাচ্ছিল ওই ভয়ানক পচং। ভেতরে থাকা অন্য মেয়েটি যেহেতু এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে চেক করার জন্য দরজা খোলে এবং সামনে ওই ভয়ানক পচংকে দেখে সাথে সাথে দরজা আটকে দেয়। তারা পেছনের জানালা দিয়ে বাইরে চলে আসে ওই ঘরের। এদিকে আস্ত্রী ওই পচং দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, যাকে সান্ত্বনা দিচ্ছিল বেন নিজে। এরই মাঝে সেখানে ছুটে আসে ওই মেয়েগুলো এবং তাদেরকে ওই পচংয়ের ব্যাপারে জানায়। এই ঘটনার পর এই বোর্ডিং হাউসে আর কেউই থাকতে রাজি ছিল না। বেশিরভাগ সবাই পরদিন সকালেই সেখান থেকে চলে যায়, শুধুমাত্র ইয়ামিন, লিনা এবং বেন বাদে। বেন এখানে তাদেরকে যাওয়ার আগে একবার আস্ত্রীর সাথে কথা বলার জন্য বললেও তারা রাজি হয় না, কেননা আস্ত্রী কারোর সাথেই কথা বলতে চাইছিল না, আর তারা এক মুহূর্ত দেরি করতে চাইছিল না। অলরেডি রিন এবং ওরিওর সাথে কি হয়েছে তা তারা দেখেছে। তারা তো এখানে বেনদেরকেও দ্রুত এখান থেকে চলে যেতে বলে। তবে বাবার সাথে না কথা বলে লিনা এবং বেন কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছিল না। লিনা বাবার সাথে কথা বলার চেষ্টাও করে, তবে সে তখনও তাদের মাকে নিয়ে ব্যস্ত থাকায় এই ব্যাপার নিয়ে সে কোনো কথা বলতে চায় না, যেটা দেখে বেনেরও খারাপ লাগে। এদিকে ইয়ামিনও চেষ্টা করছিল তার মাকে বোঝানোর, কিন্তু তার মায়ের মনে হচ্ছিল যে সে হয়তো বা বাহানা বানাচ্ছে। ফলে তারা 3 জনই ফেঁসে গিয়েছিল। তাদের কাছে কোনো টাকাও ছিল না নতুন কোনো হোস্টেলে যাওয়ার। এরই মাঝে বেনের বেস্ট ফ্রেন্ড আরিও মেসেজ করে এবং জানায় তারা যে হোস্টেলে গিয়েছে সেখানে রুম খালি আছে এবং সে তাদেরকে সাহায্য করতে পারে আপাতত ওই রুমের ভাড়া দেওয়াতে। যা শুনে তারা 3 জন যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারা তখনই বের হতে চাচ্ছিল, এমন সময় সেখানে চলে আসে আস্ত্রী। বেনের জন্য তো সে তার মায়ের থেকে কোনো অংশে কম ছিল না, তাই সে আস্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। আস্ত্রীও এখানে অভিনয় করে বলতে থাকে যে সে কিছুই জানে না। সে এখন পুরোপুরিভাবে একা হয়ে পড়েছে। রিয়ানও অসুস্থ, তাকে এমন বিপদে ফেলে রেখে তারা যেন এখান থেকে না যায়। কথা বলে সে কাঁদতে থাকে, যার ফলে ইমোশনাল হয়ে পড়ে লিনা, বেন এবং ইয়ামিন। তখন লিনা এগিয়ে এসে বলে যে এখানে থাকতে হলে তাদের আগে কাউকে ডাকতে হবে যে কিনা এইসব ব্যাপারে ভালো জানে। ইয়ামিন বলে সে একজন ওস্তাদকে চেনে,
যার উত্তরে আস্ত্রী বলে যে কোনো ওস্তাদকে ডাকার প্রয়োজন নেই, আস্ত্রীর নিজেরও একজন পরিচিত লোক আছে, সে নিজেই তাকে ডেকে আনবে। একথা বলে আস্ত্রী তখনই রওনা দেয়। তিনজন তার আশায় অপেক্ষা করতে থাকে। রাত নেমে আসে। এরই মাঝে বেনের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। দেখা যায় ববি কল করেছিল। ইয়ামিনের ফোন নষ্ট হয়েছে এটা জানার পর ববি তার সাথে যোগাযোগ করেছে। ববি জানায় যে ওই বোর্ডিং হাউসে কেউ না কেউ কালো জাদু করছে, যেটা সে তার গ্রামে গিয়ে জানতে পেরেছে। তার উপরও কালো জাদু করা হয়েছিল, যেটা থেকে সে মুক্তি পেয়েছে। আর তারা যদি মরতে না চায় তাহলে যেন এক মুহূর্ত সেখানে আর অপেক্ষা না করে। ববি নিজে আসছে তাদেরকে নেওয়ার জন্য। তারা যেন এখনই বেরিয়ে পড়ে। আস্ত্রীর উপর ভরসা করে থাকলে হবে না। ফলে তারা তিনজনই গিয়ে তাদের ব্যাকপ্যাক করতে শুরু করে। ইয়ামিন যখন ব্যাকপ্যাক করছিল তখন হঠাৎ করে তার মনে হয় তার পিছে হয়তো বা কেউ আছে, তবে সেখানে কেউই ছিল না। পরক্ষণে কেউ একজন এসে ইয়ামিনকে অজ্ঞান করে ফেলে। বেন যখন বের হয়ে যাচ্ছিল তখন সে ইয়ামিনকে ওইভাবে পড়ে থাকতে দেখতে পায় এবং তার কাছে ছুটে আসে। তখনই আচমকা কেউ একজন তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং আস্ত্রী ছিল, যে কিনা এবার পৌঁছে গিয়েছিল লিনার কাছে। সে সেখানে গিয়ে লিনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে এবং সুযোগ বুঝেই তার মাথায় আঘাত করে, যার ফলে লিনাও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর একে একে তাদের জ্ঞান ফেরে। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে আস্ত্রী সেখানে আসে তাদের জন্য খাবার নিয়ে। সে এখানে জোর করে লিনাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে, তবে লিনা সেটা মুখেও তোলে না। সে সরাসরি আস্ত্রীকে প্রশ্ন করে যে সে এখানে কালো জাদু করছে কিনা। আস্ত্রী বলে সে কালো জাদু নয়, বরং সে তো নিজের পূজা করছে। এখন আমরা জানতে পারি ওই খাবারের রহস্যের ব্যাপারে। আস্ত্রী জানায় যে প্রতি রবিবারই সে এই বিশেষ খাবার তাদের জন্য তৈরি করে, যেটা তৈরি করা হয় ইঁদুরের মাংস, সেই সাথে স্পেশাল কিছু জিনিসপত্র দিয়ে। এটা এত বেশি সুস্বাদু হয় যে তাদের মনে কখনো সন্দেহই জাগেনি। তারা তো বুঝতেও পারেনি যে তারা যখন এই খাবার খেত তখন শয়তান তাদের ভেতর থেকে তাদের আত্মা শুষে নিত ওই এঁটো প্লেট থেকে খাবার খাওয়ার মাধ্যমে। যা শুনে তারা তিনজনই হতবাক হয়ে যায়। তারা কি বলবে তা বুঝে উঠতে পারছিল না। বেন প্রথম থেকেই আস্ত্রীকে মা বলে ডাকত। আস্ত্রী তখন বেনের সামনে আসে এবং বলে সে তার মা নয়, তার মা তো অসুস্থ, যে কিনা জাকার্তায় রয়েছে এবং সে তাকে ফেলে এখানে পড়ে আছে। সে তো নিজের মায়ের প্রতিই উদাসীন, ঠিক যেমনটি তারা আল্লাহর প্রতিও উদাসীন। সে এখানে নিজের গল্প বলে। এক সময় সে আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করত, আল্লাহর উপর ভরসা রাখত। তবে একের পর এক তার সাথে খারাপই হতে থাকে। তার গ্রাম ধ্বংস হয়ে যায়, তাদের বাড়িতে ডাকাতি হয়, তারা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। আল্লাহ তো তাদেরকে সন্তানের সুখও দিয়েছিল না, যার ফলে তারা শরণাপন্ন হয় শয়তানের। আমরা দেখতে পাই 22 বছর আগে আস্ত্রী এবং ওরিও যায় একটা বিশেষ গ্রামে, যেখানে সকলে ছিল শয়তানের পূজারী। তারা তাদের সাথেই যোগ দেয় এবং শয়তানের পূজারীতে পরিণত হয়, যার ফলস্বরূপ তাদের ঘর আলো করে আসে রিয়ান। তাদের জীবনও সুন্দর হয়ে যায়। রিয়ান শয়তানের দেওয়া দান ছিল বলে তাকে বাঁচিয়ে রাখার জন্য আস্ত্রী এবং ওরিওকে রিচুয়াল করে যেতে হতো। প্রতি সপ্তাহে 10 জন ভাড়াটিয়ার আত্মা তার সামনে পেশ করা লাগতো খাবারের প্লেটের মাধ্যমে। কখনো এর কম হওয়া চলবে না। প্রথম থেকে এই পর্যন্ত এই বোর্ডিং হাউসে 10 জন ভাড়াটিয়ার থেকে কখনো কম হয়নি। তবে এবার ববির কারণে তাদের ঝামেলা হয়ে গিয়েছে। 9টা সোল থাকার কারণে এবার শয়তান ডেকে গিয়েছে, যার ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়েছে রিয়ান। এখন তাকে সুস্থ করতে গেলে 4টা আত্মার বলি দিতে হবে। তারা এই কারণেই অসুস্থ হয়ে পড়ছিল, কেননা শয়তান প্রতিনিয়ত তাদের আত্মা শোষণ করছিল। এখন শয়তানের কাছে বলি দেওয়ার জন্য 4 জনকে সে রেডি করে ফেলেছে। আমরা জানতে পারি কিছুক্ষণ আগেই তাদেরকে সাহায্য করার জন্য ববি এখানে এসেছিল, যাকে অলরেডি বন্দি করে নিয়েছে আস্ত্রী। এইবার একে একে তাদের 3 জনের পালা। একথা বলেই সে ইয়ামিনকে অজ্ঞান করে ফেলে এবং তাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। ওই সময় বেন লিনার কাছে ক্ষমা চায়। সে জানত না বাড়িতে থেকে লিনা কি সহ্য করছে। সে শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কথাই ভাবত। সে বলে এবার সবকিছু ঠিক হওয়ার পর তারা দুজন বাড়িতে ফিরে যাবে এবং বাবা মায়ের সাথে খুব ভালো সময় কাটাবে। এরই মাঝে তাদেরকে ডাকতে থাকে পাশের ঘর থেকেই রিয়ান। রিয়ান আসলে চুপি চুপি তার মায়ের সকল কথা শুনেছিল এবং জেনে গিয়েছিল নিজের অস্তিত্বের ব্যাপারে, যে কারণে তার একদমই ভালো লাগছিল না। তাই তো সে তাদেরকে সাহায্য করার জন্য সেখানে থাকা একটা সিজারের সন্ধান বলে দেয়,
যার সাহায্যে বেন নিজেকে এবং লিনাকে মুক্ত করে নেয়। এরই মাঝে চাবি কোথায় রয়েছে এই ব্যাপারেও রিয়ান তাকে বলে দেয়। চাবি নিয়ে তারা রিয়ানের কাছে আসে এবং জিজ্ঞাসা করে ইয়ামিনকে নিয়ে আস্ত্রী কোথায় যেতে পারে। রিয়ানের মতে হয়তোবা স্টোর রুমে, তাই তারা তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে স্টোর রুমের উদ্দেশ্যে। স্টোর রুমে প্রবেশের আগে তারা কিছু হাতিয়ার তুলে নেয়। স্টোর রুমে প্রবেশ করে তারা খুঁজতে আরম্ভ করে। এরই মাঝে সেখানে তারা একটা সুড়ঙ্গ পথ খুঁজে পায়। ভেতরে ঢুকে তারা ইয়ামিনকে খুঁজতে থাকে। এরই মাঝে একটা রুম থেকে আওয়াজ শোনা যায়, যেখানে আস্ত্রী ওই শয়তানের পূজা করছিল, আর সেখানেই পড়েছিল ইয়ামিন। তারা দুজন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে এবং বেন চুপি চুপি সেখানে থাকা একটা কাপড় নিয়ে সেটা দিয়ে চেপে ধরে আস্ত্রীর মুখ। লিনা ততক্ষণে ইয়ামিনকে গিয়ে ওঠায়। আস্ত্রীকে অজ্ঞান করার পর তারা ইয়ামিনকে মুক্ত করে তাকে নিয়ে বেরিয়ে আসে। তারা পালানোর চেষ্টা করছিল, এমন সময় অসংখ্য পচং তাদের পথ আটকে দাঁড়ায়। ফলে তারা অন্য দিক দিয়ে পালাতে থাকে এবং অন্য একটা সুড়ঙ্গের দরজা খুঁজে পায়, যেটা দিয়ে তারা কোনো মতে বেরিয়ে আসে। এই সুড়ঙ্গের দরজা খুলেছিল কলাবাগানে। তারা একদম কলাবাগানের মাঝখানে চলে এসেছিল। এই পর্যন্ত তারা এর আগে কখনো আসেনি, যে কারণে বাড়ি ফেরার রাস্তা তারা খুঁজে পাচ্ছিল না। এরই মাঝে পেছন থেকে আস্ত্রী এসে হামলা করে বেনের উপর, যার ফলে বেন আহত হয়ে পড়ে। তারা তিনজন দ্রুত পালাতে আরম্ভ করে, আর এভাবেই পালাতে পালাতে তারা ভুলবশত চলে আসে আস্ত্রীর পূজার স্থানে। এখানেই তো তাদেরকে নিয়ে আসতে চাইছিল আস্ত্রী। সেখানে ববির লাশ পড়েছিল, যাকে পচঙের মতো কাফনের কাপড় পরিয়ে রেখেছিল আস্ত্রী। ইয়ামিন তার কাছে গিয়ে কাঁদতে থাকে যে সে যদি আগে থেকেই ববিকে বিশ্বাস করত তাহলে হয়তোবা তাদের অবস্থা এরকম হতো না। এরই মাঝে সেখানে আস্ত্রী চলে আসে এবং হামলা করে ইয়ামিনের উপর। ইয়ামিন চেষ্টা করে তার সাথে লড়াই করা, তবে সে আহত হয়ে পড়ে। এদিকে বেনও ছিল আহত। আস্ত্রী বলে এবার পালা লিনার, তবে লিনা বলে যে সেই আস্ত্রীকে আটকাবে। এরই মাঝে আঘাত লাগার কারণে বেন অজ্ঞান হয়ে যায়। যেদিকে নজর যেতেই আস্ত্রী সেখান থেকে গায়েব হয়ে যায়। লিনা তাকে খুঁজছিল। এরই মাঝে আচমকা এসে আস্ত্রী তার উপর হামলা করে। লিনা চেষ্টা করে লড়াই করার, তবে পারে না। তাকেও অজ্ঞান করে ফেলে আস্ত্রী। আর এরপর সে রিচুয়ালের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়। লিনাকেও পচঙের মতো কাফনের কাপড় পেঁচিয়ে রাখা হয়েছিল। এখন আস্ত্রী পূজা করা আরম্ভ করতেই সেখানে প্রকট হয় ওই পচং। আসলে এই পচঙের বেশে ছিল শয়তান বানস্পতি জিন, যেটা কিনা নিজের আসল রূপে চলে আসে আস্ত্রীর সামনেই, যা দেখে আস্ত্রী নিজেও ভয় পেয়ে যায়। সে এবার জিনকে নিজের প্রথম অফারিং দেয়, যেটা ছিল ববির লাশ, যেটা ভয়ানকভাবে খেতে আরম্ভ করে ওই শয়তান জিন। এটা নিজের চোখের সামনে দেখে লিনা ভয়ে ছটফট করছিল, তবে সে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছিল না। সে বুঝতে পেরেছিল এরপর তার পালা। সত্যি ওই জিন ববির লাশকে খাওয়ার পর এগিয়ে আসে লিনার কাছে এবং তার উপর হামলা করতেই যাবে। এরই মাঝে সেখানে চলে আসে রিয়ান। শয়তানের মাধ্যমে রিয়ানের জন্ম হলেও সে আসলে মন থেকে অনেক ভালো ছিল। সে কিছুতেই মানতে পারছিল না যে তার কারণে এতগুলো প্রাণ যাবে, তাই সে এখানে চলে এসেছিল তার মাকে আটকানোর জন্য। সে ওই হাতিয়ার হাতে তুলে নেয় এবং তাদেরকে থামতে বলে। সে তার মাকে বলে যে তার এখন থামতে হবে। সে চায় না তার জন্য আর একটাও প্রাণ যাক। তবে আস্ত্রী তো থামতে রাজিই ছিল না। সে বলতে থাকে যে সে রিয়ানের জন্য সবকিছু করতে রাজি। সে রিয়ানকে সুস্থ করে তুলবেই। যা শুনে এবার রিয়ান ওই হাতিয়ার নিজের গলায় ধরে এবং আস্ত্রীকে বলে এখন পর্যন্ত সে যা কিছু করেছে তার জন্য ধন্যবাদ। একথা বলেই সে নিজের গলা কেটে দেয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুহূর্তের মধ্যে আস্ত্রীর দুনিয়া যেন পাল্টে যায়। সে ছটফট করতে থাকে তার ছেলের লাশ বুকে নিয়ে। এদিকে যেহেতু ওই শয়তান জিনের অস্তিত্বই ছিল রিয়ানের অস্তিত্ব থেকে, তাই তার শরীরেও আগুন ধরে যায় এবং সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরই মাঝে জ্ঞান ফিরে আসে বেনের। সে ছুটে যায় লিনাকে মুক্ত করতে। সে লিনাকে মুক্ত করে ফেলে। এদিকে আস্ত্রী বলতে থাকে সে তো বেঁচেই ছিল রিয়ানের জন্য। এখন যখন এই পৃথিবীতে রিয়ানই নেই তখন আর সে থেকে কি করবে। একথা বলে সে ওই হাতিয়ার তুলে নেয় এবং সেটা আঘাত করে নিজের পেটে। এভাবেই সে নিজেকে শেষ করে দেয়। এরই মাঝে জ্ঞান ফিরে আসে ইয়ামিনেরও। সেও এখানে অনেকটা আহত হয়ে পড়েছিল, যদিও পরবর্তীতে সে সুস্থ হয়ে যায়। পরদিন সকালে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে ইয়ামিনের পাশে বসে তার বাবা মা কাঁদছিল এবং তার মা তার কাছে ক্ষমা চাইছিল তাকে বিশ্বাস না করার কারণে। এরই মাঝে সেখানে বেন এবং লিনার বাবা মা চলে আসে।
বেন এখানে তার বাবাকে দেখে তার কাছে ক্ষমা চায়। তখন তার বাবা বলে যে তার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এতে তার কোনো দোষ নেই। যদি কারোর দোষ থেকে থাকে তাহলে তার বাবার। সেই তার ছেলে মেয়েকে বুঝতে পারেনি। সে এখানে নিজের ভুল বুঝতে পারে এবং বেন আর লিনা দুজনের কাছেই ক্ষমা চায়। আর এভাবেই তাদের পরিবার আবারও একত্রিত হয়ে যায়। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটিও। আশা করছি এই গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।